তাহলে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করছি সেটা কি? জীববিজ্ঞান। জীববিজ্ঞান হচ্ছে কি বিজ্ঞান? জীবন সংক্রান্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের দুইটি শাখা। কার কার জীবন আছে? প্রাণীর জীবন আছে, উদ্ভিদের জীবন আছে। প্রাণীর জীবন তুমি আমি, মশা, তেলাপোকা, হাতি, ঘোড়া, সাপ সবকিছুই প্রাণী। তাদের জীবন আছে, আমরা দেখতে পাই, চলাফেরা করতে পারি। কিন্তু উদ্ভিদ সরাসরি চলাফেরা আমরা দেখতে পাই না, তবে বেড়ে ওঠা দেখতে পাই। উদ্ভিদের যে প্রাণ আছে সেটা আবিষ্কার করেছে কে? স্যার জগদীশ চন্দ্র বসু। আমাদেরই অহংকার, আমাদেরই সত্তা। স্যার জগদীশ চন্দ্র বসুর জন্য আমরা একটা হাততালি দিতে পারি, যিনি কি করেছেন? যিনি আমাদের উদ্ভিদের যে প্রাণ আছে, উদ্ভিদের যে জীবন আছে, সেই বিষয়টি বিশ্বের কাছে, শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া বা ভারতবর্ষ, বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং উনি একজন বিশ্বের সেরা বিজ্ঞানী। তো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই, যে আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমরা শিখব জীববিজ্ঞান। জীববিজ্ঞানের দুইটা বিষয়, একটা প্রাণী আর একটা উদ্ভিদ। এখন আমরা এই জীববিজ্ঞানের কি বিষয় শিখব? আমরা শিখব মূলত কোষ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কোষ কি এবং কোষ কি কাজে লাগে। আলেকজান্ডার অফরেন জেভিয়াস হার্লেন 1920 সালে বলেন যে আদিকালের বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি মানে জলীয় বাষ্প ইত্যাদি পরস্পর এই গ্যাসসমূহ, এর সাথে অক্সিজেন ছিল। এই গ্যাসসমূহ পরস্পর ঘর্ষণের ফলে কোন জৈব অণুর সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল। একেবারে সরল যে আরএনএ চিত্র আমরা দেখতে পাই, সামনে আমরা দেখবো আরএনএ, ডিএনএ ইত্যাদি, তো সে আরএনএর মতো ছিল অনেকে ধারণা করেন। পরবর্তীতে মনে করেন যে প্রোটিন তৈরি হয়েছিল, এবং এই ধারণা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস ধারণা বলে পরিচিত। এটা আমরা জানলাম। তোমরা এখান থেকে কি করবে? স্ক্রিনশট দেখে নিবে। আমি যে মানে বললাম সেটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে, ঠিক আছে? আমি নাই, এই যে সালগুলো এবং এই বিজ্ঞানীদের নাম, এগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। এগুলো তোমরা সাধারণত নর্মাল কোনো বই খুঁজে পাবে না। তো যার ফলেই একটু স্পেশাল বিষয় তোমাদের জন্য নিয়ে আসা। আশা করি তোমার মনোযোগ দিয়ে পরবর্তী অংশগুলোতে অংশগ্রহণ করবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি শিখব? আমরা এখন শিখব যে কোষ কাকে বলে। এখন কোষ কাকে বলে, কোষ কি জিনিস সে নিয়েও সাধারণভাবে আমরা বলতে পারতাম যে মানব দেহ যে তৈরির যে একক, সেটাকে কোষ বলে, এটা আমরা বলতে পারতাম। কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের যে ধারণা, সেই ধারণাগুলো যদি কোষ সম্বন্ধে আমরা তোমাদেরকে দেই, অর্থাৎ কোষ কাকে বলে, এটাকে ইংরেজিতে বলে কাকে বলে, কোনো কিছুর সংজ্ঞাকে বলে ডেফিনেশন। আর কোষ হচ্ছে সেল। ডেফিনেশন অফ সেল, যেমন জ ব্রাসেট, এটা জিন হবে না, হবে জ, রাশিয়ান নাম সম্ভবত, বা ফ্রান্সের হতে পারে। 1961 সালে উনি একটা সংজ্ঞা দিয়েছেন।
এবং লই অ্যান্ড সেকোভিচ 1969 সালে একটা সংজ্ঞা দিয়েছে এবং ডি রবার্টিস 1979 সালে কোষের একটা সংজ্ঞা দিয়েছে। এখন তোমাদের স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, স্যার এতগুলো কোষের সংজ্ঞা ওরা দিলেন কেন? তুমি যে চিন্তা করে দেখো যে 61 সাল থেকে 69 থেকে 79, কারণ এই যে মানুষের যে জীবনের সংজ্ঞা এখনো আবিষ্কৃত হয়নি। মানুষ জানে না জীবনের সংজ্ঞা আসলে কি, কোনো বিজ্ঞানীরা এখনো পরিপূর্ণ জীবনের সংজ্ঞা আবিষ্কার করতে পারে। কিন্তু জীবন কিন্তু কোষের মধ্যেই নিহিত থাকে। তাহলে কোষের শেষের যে ডি রবার্টিসের যে 79 সালে যে সংজ্ঞাটা দিয়েছেন, কোষ হলো জীবের মৌলিক গঠন ও কার্যগত একক, এটাই আমরা ধরে নিতে পারি। তবে তোমরা যারা ভালো নাম্বার পেতে চাইবে তারা অবশ্যই 3টা সংজ্ঞা কি লিখে দিবে। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। তারপরে জায়গায় আমরা চলে যাই যে কোষের প্রকার। কোষ কত প্রকার? শরীর ভিত্তি, আমাদের শরীরে যে কাজ করে সেই শরীরের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হলো দেহ কোষ, আর এক ভাগের নাম হলো জনন কোষ। দেহ কোষ কি? সঙ্গত কারণে আমাদের দেহের যে পেশি মানে কি মাংস, এই মাংস পেশি ইত্যাদি নিয়ে যে কোষ, পেশি সংক্রান্ত যে কোষগুলো গঠিত সেগুলোকে বলা হয় দেহ কোষ। আর জনন কোষ জন্ম দেওয়ার যে প্রক্রিয়া, মানুষ জন্ম হয়। কিন্তু এর চেয়ে বড় কথা, আজ আমরা যে শাক সবজি এবং উন্নত জাতের মাছ, উন্নত জাতের গরু, উন্নত জাতের প্রাণী তৈরি করছি, সংগ্রহণ করছি, সেগুলো কিন্তু জনন কোষের আওতায় পড়ে। আর এই জনন কোষের প্রজনন বিজ্ঞানের জনক, উনি কিন্তু অনেক কষ্ট করেছেন, শাস্তিও পেয়েছেন, কিন্তু ওনার মৃত্যুর 18 বছর পরে উনি স্বীকৃতি পেয়েছেন। ওনার নাম জোহান গ্রেগর মেন্ডেল। ওনার নাম কি? জোহান গ্রেগর মেন্ডেল। তাহলে শরীরবৃত্তীয়ভাবে যে 2টি কোষ, একটি দেহ কোষ আর একটি জনন কোষ, এটা আমরা কি বুঝতে পারলাম? ক্লিয়ার? আমরা পরের অংশে যাই। সেটা হচ্ছে যে কি নিউক্লিয়াসের গঠন অনুসার। আগেরটা আমরা শরীরবৃত্তীয় কাজে বুঝেছি, এবার আমরা দেখছি কি নিউক্লিয়াসের যে গঠন, সেই নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ বা আদিকেন্দ্রিক কোষ, অর্থাৎ যে কোষের সুগঠিত নিউক্লিয়াস নাই, অর্থাৎ যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। এখন নিউক্লিয়াস কি সেটা আমরা পরের স্টেপগুলোতে জানবো। নিউক্লিয়াস একটা কোষের অন্যতম বিষয়। তো সেই নিউক্লিয়াস সুগঠিত নয় যে কোষের, এবং অন্যান্য অঙ্গাণু কোষে থাকে না, মানে কোষের যে সকল অঙ্গাণু থাকে সেগুলো থাকে না, তাকে বলা হয় কি আদি কোষ। আর এই আদি কোষ শব্দটি কোন ভাষা থেকে, ল্যাটিন শব্দ থেকে এসেছে? একটা কথা তোমাদেরকে বলে রাখি যে বিজ্ঞান মূলত গ্রিক থেকেই বেশি এসেছে। আমাদের আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি সক্রেটিসকে। সক্রেটিসের কোনো লেখা নেই, উনি অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন। ওনার ছাত্র হচ্ছে প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। এই 3 জনের আবির্ভাব পৃথিবীতে না আসলে পৃথিবীর যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা বোধহয় আজও এত আধুনিকতম পর্যায়ে যেতে পারতো না। তো যাই হোক, এখন আদি কোষের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই আদি কোষে এতে একমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে, সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে থাকে। অর্থাৎ সাইটোপ্লাজমটা আবার কি, এখানে একটা ব্যাপার আছে
যে পুরো কোষটাই ভেসে থাকে প্রোটোপ্লাজমের উপরে। সেই প্রোটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা নিউক্লিয়াসের ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে সেটা সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম বা নিউক্লিওপ্লাজম দুইটাই প্রোটোপ্লাজম, একটা বাইরে আর একটা ভিতরে, এই জন্য আলাদা নাম আছে, কিন্তু জিনিস একটাই। সেটা কিরকম? তখন কোলগেট জেল কিংবা ক্লোজ আপ জেল টুথপেস্ট তোমরা দেখো, সেখানে যে স্বচ্ছ টুথপেস্ট ব্রাশের মাথায় নিলে আমরা ভিতরে যে জেলির মতো অংশ দেখতে পাই কিংবা জেলি যে দেখতে পাই, এরকম আঠালো পদার্থ হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের একটা অংশ নাম হচ্ছে সাইটোপ্লাজম, যেটা নিউক্লিয়াসের বাইরে থাকে, আর একটা অংশের নাম কি নিউক্লিওপ্লাজম, যেটা কোষের কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার? এখন আদি কোষের বৈশিষ্ট্য এটা কি করে, যে বৃত্তাকার ডিএনএ থাকে এবং এরা মুক্তভাবে সাইটোপ্লাজমে অবস্থান করে। ডিএনএ অবস্থানকারী স্থানে নিউক্লিয়াসের নামে অভিহিত করা হয়, এটাকে নিউক্লিয়াস নামে অভিহিত। আদি কোষ দিয়ে গঠিত জীবকে আদি কোষী জীব বলে। এসব কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়, অর্থাৎ এই কোষগুলো কোষের একটা বিভাজন তৈরি হয়, আর কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? বৃদ্ধি হয়। আর মানব দেহ, প্রাণী দেহ সবকিছু যে বৃদ্ধি ঘটে সেটা কোষের কারণে ঘটে। কোষ হচ্ছে সবচেয়ে ছোট জিনিসটা, সেখান থেকে কোষ থেকে আরো কোষ, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ প্রত্যঙ্গ, তন্ত্র ইত্যাদি তৈরি হয়ে থাকে। তাহলে আমরা আদি কোষ সম্বন্ধে জানলাম এবং বুঝলাম। এখন আমরা দেখি যে প্রকৃত কোষ কি। প্রকৃত কোষ হচ্ছে, স্বাভাবিক কারণে আমরা আদি কোষে জানি যে নিউক্লিয়াস কি ক্লিয়ার ছিল না। যেসব কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস ছাড়া, আবরণ বেষ্টিত নিউক্লিয়াস ছাড়া অন্যান্য কোষের অঙ্গাণুগুলো থাকে, তাদেরকে আমরা বলে থাকি একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে, ক্রোমোজোম থাকে, তাদেরকে আমরা কি বলি? প্রকৃত কোষ। এই প্রকৃত কোষকে আমরা সাধারণত আবার দুই ভাগে ভাগ করে থাকি। কি কি? এক প্রকার হচ্ছে প্রাণী কোষ, আর এক প্রকার কি? উদ্ভিদ কোষ। এক প্রকার প্রাণী কোষ, আর এক প্রকার কি? উদ্ভিদ কোষ। প্রাণী কোষ প্রাণী দেহের যে কোষ সেটাকে প্রাণী কোষ বলে, আর উদ্ভিদ কোষ উদ্ভিদ দেহের যেটা কোষ সেটাকে উদ্ভিদ কোষ বলে। এখন আমরা আসি যে উদ্ভিদ কোষ। তাহলে আমরা উদ্ভিদ কোষের সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র, এবং এই চিত্রের মধ্যে দিয়ে আমার ছবিটার কারণে দেখা যাচ্ছিল না, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে উদ্ভিদ কোষের দুই পাশে, মানে চার পাশে দুইটা কোষ আবরণী দেখা যাচ্ছে, অর্থাৎ দুইটা বেষ্টনী দেখা যাচ্ছে, একটা কোষ প্রাচীর আর একটা কোষ আবরণী। আর উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হলো যে উদ্ভিদ কোষের, এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে, এটা জানলে প্রাণী কোষটা সহজ হয়ে যায়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, এবং কোষ গহ্বর সাধারণত কোষের যে ময়লা টয়লা বর্জ্য এগুলো ওখানে থাকে, এটাকে ডাস্টবিন বলতে পারো কোষের। সেটা বড় থাকে, যার কারণে নিউক্লিয়াসটা পাশে অবস্থান করে। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে বড়, এটা হচ্ছে কি? কোষ গহ্বর। এটা উদ্ভিদ কোষে থাকে, সেজন্য নিউক্লিয়াস কোথায় থাকে? এই যে সাইডে নিউক্লিয়াসকে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা কি এখানে অবস্থান করতেছে। তাহলে এরপর আরেকটা বিষয় উদ্ভিদ কোষে রয়েছে, সেটা হলো প্লাস্টিড। এই প্লাস্টিড আমরা এগুলো পর্যায়ক্রমে নিচে দিকে শিখবো আলাদাভাবে, তবু আমাদের এখানে জানা থাকা দরকার যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। যে প্লাস্টিডটা সরাসরি সূর্যের আলোর যে শক্তি, পৃথিবীর সবচেয়ে শক্তির উৎস কি? প্রধান উৎসই হচ্ছে সূর্য। এই সূর্যের শক্তিটাকে কি করতে পারে? একমাত্র উদ্ভিদই এটাকে
গ্রহণ করতে পারে সরাসরি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ এটা গ্রহণ করে। আবার উদ্ভিদের নানা রকমের ফুল হয়, সেই ফুলগুলো রঙিন হয়, ফল হয়, ফলের বিভিন্ন রঙিন কালার হয়, সেগুলো আমরা দেখতে পাই। এগুলো প্লাস্টিকের কাজ। যার ফলে আমাদের বুঝতে হবে যে প্লাস্টিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে উদ্ভিদ কোষের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। একটা হলো কোষ প্রাচীর থাকে, কোষ আবরণী থাকে, আর একটা হলো কোষ গহ্বর বড় থাকে, এই জন্য নিউক্লিয়াস সাইডে অবস্থান করে। আর প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক কি খুবই দরকারি একটা বিষয়, যেখান থেকে সূর্যের আলো গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা অক্সিজেন উৎপন্ন করে এবং সেই অক্সিজেন আমাদেরকে দিয়ে দেয়। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটাকে নিয়েই তারা মূলত সালোক সংশ্লেষণ করে। যার ফলে পৃথিবীতে জীব বৈচিত্র্য এবং সবকিছু সুন্দর থাকে। যে অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয় থাকে সেই অঞ্চলে বা সেই দেশ অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং সুন্দর থাকে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল তো কথা? তাহলে আমরা এটা জানলাম যে উদ্ভিদ কোষের কি, উদ্ভিদ কোষ সম্বন্ধে আমরা জানলাম যে পার্থক্য, যে কি কি পার্থক্য উদ্ভিদ কোষে থাকতে পারে। ঠিক আছে, উদ্ভিদ কোষের মানে কি বৈশিষ্ট্য আলাদা থাকতে, পার্থক্য না এটা, মানে উদ্ভিদ কোষের কি আলাদা বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো প্রাণী কোষ সম্বন্ধে। প্রাণী কোষ সম্বন্ধে যদি আমরা জানতে যাই, এই চিত্রটার দিকে খেয়াল করি। এখানে দেখা যাচ্ছে যে কোষ আবরণী রয়েছে কিন্তু কোষ প্রাচীর নাই, একটা রয়েছে। যার ফলে আরেকটা জিনিস আমরা একটু আগে যেটা বললাম যে কোষ গহ্বর, সেই কোষ গহ্বরটা নাই, আর থাকলেও খুব ছোট থাকে, প্রাণী কোষে দেখা যায় না। সেই জন্য নিউক্লিয়াসটা কোথায়? এই যে মাঝখানে অবস্থান। এখন উদ্ভিদ কোষেও কিন্তু অন্যান্য অঙ্গাণু থাকে, পলি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া সবই থাকে। এখন এই কোষের বাইরের অংশে যে প্রোটোপ্লাজম থাকে সেটার নাম সাইটোপ্লাজম, আর এই নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে সেটার নাম নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম মিলিয়ে হয় প্রোটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখলাম। প্রাণী কোষে কিন্তু প্লাস্টিক লাগে না, কারণ প্রাণী কোষের সালোক সংশ্লেষণ দরকার হয় না, এবং কালারফুল ফুল মানে এবং কালারফুল ফল ইত্যাদি মানুষের বা প্রাণীদের হয় না, যার ফলে এই প্লাস্টিকের প্রয়োজন হয় না। ক্লিয়ার? তাহলে অন্যান্য অঙ্গাণু সম্বন্ধে আমাদের একটা ধারণা আমরা আলোচনার মধ্যে দিয়ে পাবো। আমরা মূলত জীববিজ্ঞানের কোষ সম্বন্ধে জানতেছি, এটা হচ্ছে প্রাথমিক, একদমই প্রাথমিক জ্ঞান আলোচনা জীববিজ্ঞান। ঠিক আছে, তাহলে ওকে আমরা এরপর জানবো এই কোষগুলো কারণ সাধারণত বিভাজিত হয়। এটা একটা বড় চ্যাপ্টার, তো এটা সম্বন্ধে আমরা পরে বিস্তারিত জানবো। কোষ সাধারণত প্রকৃত কোষের বৈশিষ্ট্য, যে এই প্রকৃত কোষের আবার কিছু বৈশিষ্ট্য আছে। কোষ বিভাজন তিন প্রকার হয়: মাইটোসিস, মিয়োসিস ও অ্যামাইটোসিস। এখন আমরা জানবো যে প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য থাকে। প্রকৃত কোষের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটি নিউক্লিয়াস আবরণী থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমোজোম থাকে, নিউক্লিওলাস থাকে, একদম উজ্জ্বল যে বস্তুটা কোষের ভিতরে থাকে বেষ্টন করে থাকে। এতে রাইবোজোম থাকে 80S, এবং কোষে মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়ায় কোষটা এই প্রকৃত কোষ বিভাজিত হয়। প্রকৃত কোষ কি? আবার বলছি, প্রকৃত কোষ হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ক্লিয়ার? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে মিলিয়ে আমরা বলি কি? প্রকৃত কোষ। ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাতে পারি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মিলিয়ে কি মূলত প্রকৃত কোষ। প্রকৃত কোষ থেকে এখন আমরা চলে যাব কোথায়? যাব সাধারণত কোষের কি বৈশিষ্ট্য থাকে, একটা সাধারণ কোষের কি কি বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ সাধারণ কোষ কি কি জিনিস নিয়ে গঠিত সেটা আমাদের জানা দরকার।
তাহলে সাধারণ কোষ সাধারণত ছোট আকারে হয়, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, যার ফলে নিউক্লিওপ্লাজম থাকে এবং অন্যান্য অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে ইত্যাদি সব কিছুই থাকে, যার রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, কোষ গহ্বর থাকে ইত্যাদি বিষয়গুলো থাকে। তোমরা কি করবে, এখান থেকে দেখে নিবে, অর্থাৎ তোমরা এখান থেকে চাইলে এটাকে কি করতে পারবে, দেখে নিতে পারবে। কিভাবে দেখে নিতে পারবে, তোমরা যদি মনে করো যে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে বিষয়টা খুব ক্লিয়ার ভাবে দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পরবর্তী অংশে এগিয়ে যাই, সেটা হলো যে কোষ প্রাচীর। এখন বলতে পারো যে আমরা তো একটু আগেই কোষ সম্বন্ধে বললাম, আবার কোষ প্রাচীর কেন? কোষ প্রাচীর এই জন্য যে আমাদের কি করতে হবে, আমাদেরকে পড়তে হবে যে কোষ সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে। এখন জানতে হলে একটু আগে যে বললাম যে কোষ প্রাচীর কিভাবে থাকে, সেটা তো আমরা ওখানে দেখছি একটু দূর থেকে। আর একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে, সেটা হলো এই যে কোষকে এবং কোষ সম্বন্ধে যে কথাবার্তা বলছি, এগুলো কিন্তু তোমরা খালি চোখে দেখতে পাবে না। তোমাদেরকে কি করতে হবে, এগুলোকে তোমাদের দেখতে হবে কোথা থেকে, দেখতে হবে কি থেকে, অবশ্যই দেখতে পারবে মাইক্রোস্কোপের মাধ্যমে, ল্যাবে। তা এখন স্কুলের ল্যাবে তোমাদেরকে শেখানো হবে, তারপর করে যে তোমরা বড় ল্যাব পাবে বা সিটিতে আরো বড় ল্যাব পাবে, সেখানে বেশিরভাগই একদমই প্র্যাকটিক্যাল করানো হবে। তো এইখানে এই আবরণী যে আছে, এই যে ফাঁকা, এই ভিতরে আরেকটা আবরণী আছে, এরপর এই জায়গায় নিউক্লিয়াস আছে, সেটা আবার এখানে দরজার মতো দিয়ে দেখানো হচ্ছে এটা একটা প্রাথমিক প্রাচীরটা হচ্ছে এই যে বাইরের স্তর, আর মধ্য পর্দা অর্থাৎ যেটা মাঝখানে থাকে একটা পর্দা, আর দুইটার মাঝখানে তো অবশ্যই একটা থাকবেই, আর একটা হলো কি বহিঃস্তর। এখন বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর, এই তিনটা স্তরে মূলত কোষ প্রাচীর থাকে। এটা এক্সট্রা ভাবে এটা তোমাদেরকে বলা হচ্ছে, কারণ তোমাদের এটা জানা অত্যন্ত জরুরি। এখন ঘটনা হচ্ছে যে তোমরা শুধু এখান থেকেই জানবে তা না, এরপরে তোমাদের কিন্তু বই থেকে পড়তে হবে এবং সাপোর্টিং বইও পারলে পড়তে হবে। পড়াশোনা করা মানুষের জীবনে দরকার। তো যাই হোক, আমরা কোষ সম্বন্ধে একটু আগে আলোচনা করেছি যে প্রকৃত কোষ দুই প্রকার, একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ। কি ক্লিয়ার? তো উদ্ভিদ কোষে আমরা কি দেখেছি, যে উদ্ভিদ কোষে আমরা দেখেছি দুইটা স্তর থাকে, আবরণী, এবং কোষ গহ্বর থাকে, প্লাস্টিক থাকে আলাদাভাবে। এছাড়া বাকি অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একই থাকে। সেই জায়গায় একটা অঙ্গাণু, যেটা কোষের অঙ্গাণু, গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কি? এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করে। এই অঙ্গাণুটি 1886 মতান্তরে কেউ 1894 সালে বলে থাকে যে আবিষ্কার করেন রিচার্ড আর্মস্ট্রং নামে একজন বিজ্ঞানী। তিনি এটা আবিষ্কার করেন, নাম দেন বায়োরাস্ট। তবে বর্তমানে প্রচলিত নামটি বিজ্ঞানী বেন্ডা। এটি দুই স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে ঘেরা, দুই স্তর বিশিষ্ট দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে আছে, এদেরকে বলে ক্রিস্টি। এবং ক্রিস্টির গায়ে বৃত্ত যুক্ত থাকে, গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিজম বলে। এবং অক্সিজম উৎসেচকগুলো কি করে, সাজানো থাকে এবং সাজানো থাকে। এটাকে মাইটোকন্ড্রিয়ার এক বচন ভিতরে ম্যাট্রিক্স থাকে, জীবের শ্বসন কাজে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে, তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ 4টি, যেমন গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো সৃষ্টি করে, কোষের সৃষ্টি করে, মানে অ্যাসিটাইল কোষ সৃষ্টি করে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ কি
জন্ম দেয়। তো এরকম কাজগুলো অংশগ্রহণ করে কে? মাইটোকন্ড্রিয়া। কিন্তু মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানো? সেটা হচ্ছে এটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এখানে শক্তিগুলো থাকে একেবারে, শক্তিগুলো এখানে থাকে, সঞ্চিত থাকে কোষের শক্তি, এটা পাওয়ার হাউস বলা হয়। দেখো টেক্সটে কোথাও যদি মিসিং থাকে তাহলে সেটা তোমরা কি করে নিবে? সেরে নিবে। তা আমরা এখান থেকে দেখতে পাই যে এখানে একটা মনে হয় যে মিসিং, আমার মনে হচ্ছে, তারপর তোমাদের হচ্ছে কিনা জানি না, এখানে একটা শখ হবে, তো সেটা আমরা দিয়ে দিতে পারি, দিলাম। তাহলে এটা হয়ে গেল কোষ এর কৃবি চক্র এবং কি ইলেকট্রন প্রবাহ তন্ময় হবে না, তৈরি হবে বা সৃষ্টি করে। হ্যাঁ, ক্লিয়ার? তো যাই হোক, আমরা এরপরে আমাদের অবশ্যই মাইটোকন্ড্রিয়া চিনতে হবে। তা মাইটোকন্ড্রিয়াকে যদি না চিনতে পারি তাহলে ওটা সম্বন্ধে পড়ে লাভ কি? তো এই মাইটোকন্ড্রিয়ার চিত্র হচ্ছে এরকম। একটু আগে যে ক্রিস্টি, এইটা ক্রিস্টি, ঝিল্লি, এটাকে কি বলা হয়? অক্সিজম। এবং এই ভিতরে যে স্পাইকের মতো থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এবং প্রথম চিত্রটা এরকম, এই চিত্রটাকে ভাগ করে দেখানো হচ্ছে ক খ মাঝখানে, এটা আসলে এভাবে থাকে, আবরণী দ্বারা থাকে, এটাকে কেটে ভিতরের অংশ দেখানো। তোমরা যারা ডাক্তারি পড়ো, ডাক্তারকে দেখো যে অপারেশন করে, আমাদের সবাই যেখানে ছোট্ট একটি জায়গায় শুয়ে যেখানে ঢুকে সেখানেও অসংখ্য কোষ থাকে। এটা মাইক্রোস্কোপে অনেক বড় আকারে এগুলো দেখা যায়। সেখানে এই মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, কোষের সব কিছুই থাকে। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেছে? বোঝা গেছে নাকি? হ্যাঁ, বলতে হবে তো। তো এটা বোঝা গেছে যে না, আমরা এখান থেকে বুঝলাম যে মাইটোকন্ড্রিয়ার চিত্র এটা, এবং এই মাইটোকন্ড্রিয়ার চিত্র আমাদের জীবনে, মানে মাইটোকন্ড্রিয়া এটা জানা আমাদের খুবই জরুরি। ক্লিয়ার? তো আমরা এটা শিখলাম কি? মাইটোকন্ড্রিয়া কি শিখলাম? মাইটোকন্ড্রিয়া শিখলাম। ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া যখন থেকে শিখলাম, তাহলে এখন আমরা চলে যাব কোথায়? আমরা দেখব অন্য একটি বিষয়। একটু আগে যে কথা বলছিলাম যে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। এই প্লাস্টিকের চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্লাস্টিক সাধারণত তিন প্রকার হয়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এক একটার এক একটা কাজ চিত্রে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এটাকে জুম করে ভালো করে, এই চিত্রটা কিন্তু অনেক সুন্দর, পাশের দুইটা চিত্রই তোমাদের জানার জন্য, বোঝার জন্য দরকার হবে। ডান পাশে যে চিত্র আছে এটা এঁকে দিলেই হবে, কিন্তু তোমাদের বাম পাশের চিত্রটাও জানা দরকার। এটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, কারণ সাধারণত পাওয়া যায় না সব। ঠিক আছে? তো এই প্লাস্টিক এখন আবার পড়ছে কেন? যে বিজ্ঞানী আর্নস্ট হেকেল 1866 সালে উদ্ভিদ কোষের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কি কোষের অঙ্গাণুটি আবিষ্কার করে। এখন এটা রয়েছে বললাম ক্লোরোপ্লাস্ট, যেখানে ক্লোরোফিল থাকে এবং সালোক সংশ্লেষণে কাজ করে, এটার নাম ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টের সংজ্ঞাটা তোমরা এখান থেকে পড়ে নিবে ভালোভাবে। ঠিক আছে? সুন্দরভাবে পড়ে নিবে। তারপর রয়েছে কি? এখানে রয়েছে আমরা তারপরে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এখান থেকে কি, যে ক্লোরোপ্লাস্টের পরে কি লিউকোপ্লাস্ট, এখানে আর ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের কাজ কি? এগুলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। এসব প্লাস্টিকের জ্যা তো বুঝো, বৃত্তের যে জ্যা পড়ছিলাম আমরা, ক্যারোটিন, কমলা, ফাইকো, এরিক্সি, লাল, এই নামগুলো বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? ফাইকোনোনিন, ফাইকোসায়োনিন, এটা হচ্ছে নীল। এইসব শব্দগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? আর বোঝার দরকার আছে, পড়ার দরকার আছে, শেখার দরকার আছে।
সেখান থেকে এগুলো হলুদ থাকে, এইটা ক্রোমোপ্লাস্ট। তারপরটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আমি অনেক উজ্জ্বল ফুল টুল দিতে চেয়েছিলাম, সময়ের অভাবে সেগুলো দিতে পারিনি। এগুলো প্রত্যেকটা কাজের সাথে একটা চিত্র দেওয়া যায়, তাহলে সেটা আমি দিতে ইচ্ছা থাকলেও দিতে পারি না। তা আগেরটা আমরা কি করছি, আগেরটা আমরা করছি হচ্ছে প্লাস্টিডের প্রথমটা হচ্ছে কি, একদম প্রথমে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট, তারপরে আমরা বলছি প্লাস্টিডের কি ক্রোমোপ্লাস্ট, তারপরে আমরা আছি লিউকোপ্লাস্টে। এই প্লাস্টিডের রঞ্জক পদার্থ থাকে না, এই প্লাস্টিডের কি থাকে না, রঞ্জক থাকে না। লিউকোপ্লাস্ট বলে একে সূর্যের আলো পৌঁছায় না, যেমন ফুল, মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। এদের প্রধান কাজ হল খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তাহলে এখন আমরা দেখব যে এই যে জিনিসটা রয়েছে, এটার নাম কি? এটার নাম আমরা একেবারেই বলতে পারি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আসলে কি করে? এই ক্রোমোপ্লাস্টের কাজটাই হচ্ছে ফুলকে আকর্ষণীয় করে তোলা, পরাগায়ন করা। এই পরাগায়ন না হলে কিন্তু ফল হতো না, ফুল হতো না, নতুন নতুন আরো এই ফল থেকে অসংখ্য গাছপালা তৈরি হতো না। তার মানে ক্রোমোপ্লাস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে আমি বললাম এই যে কি, যে প্লাস্টিডের জ্যা, হলুদ, ক্যারোটিন, কমলা, ফাইকোরিক্সিন অর্থাৎ লাল এবং ফাইকোসায়ানিন নীল ইত্যাদি রক্ষক থাকে। অর্থাৎ মৌলিক কালারগুলো যখন থাকে তখন সে অসংখ্য কালার তৈরি করতে পারে। তাহলে সেই কালারের জন্য এটা অত্যন্ত জরুরি। আর আমরা এখানে যে ক্লোরোপ্লাস্ট পড়ছি, মানে প্লাস্টিক কিভাবে আবিষ্কৃত হয়েছে সেটা তো আমরা জানলাম। তারপর আমরা এখান থেকে কি জানলাম, যে এখান থেকে জানলাম আমরা জানলাম বিজ্ঞানী কিভাবে কোন সালে আবিষ্কার করেছেন এবং ক্লোরোপ্লাস্টের মূলত কাজ। ক্লোরোপ্লাস্টের মূল কাজটা এসে সালোক সংশ্লেষণের ব্যাপারটা, অর্থাৎ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি কি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক হিসেবে থাকে। এখন স্ট্রোমা হচ্ছে পত্ররন্ধ্র, পাতার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো স্ট্রোমা। এখন এই সূর্যালোকে প্লাস্টিক, মানে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি, কাণ্ড, অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। শুধু পাতায় থাকে না, কাণ্ডে থাকে, কচি কাণ্ডে থাকে, বীজে থাকে, এসব পাওয়া যায়। প্লাস্টিকের ধারণা অংশ সূর্যালোকে মানে কি করে, এটা ধারণা হবে না, এটা হবে ধারণা। এটা কি হবে, ধারণা হবে। আমরা এটাকে কারেকশন করে নিতে পারি, ইচ্ছে করলে কি হবে, যে গ্রানা, GRNA, ধারণা। ক্লিয়ার? তাহলে ধারণাটি আমাদের কি করবে, সূর্যালোকের যে শক্তিটা সে নিতে পারে। এখন এখানে বিস্তারিত বর্ণনা তো তোমাকে দিতে পারবে না, উপরের ক্লাসে তুমি জানবে, তোমার পর্যায়ক্রমে আসবে। এই ক্লোরোপ্লাস্ট কিন্তু সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে এবং সেটাই আমাদের কি, এই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখে। এই পৃথিবী থাকতো না যদি কি না থাকতো, এই ক্লোরোপ্লাস্ট না থাকতো। অর্থাৎ প্লাস্টিক না থাকলে পৃথিবী কল্পনা করা যেত। অক্সিজেন থাকতো না, আমরা থাকতাম, অক্সিজেন পেতাম না, কার্বন ডাই অক্সাইড দিতাম, কার্বন ডাই অক্সাইড কেউ নিত না, আমাদের কার্বন ডাই অক্সাইড খেয়ে আমরাই মারা যেতাম। তার মানে একটা খাদ্য শৃঙ্খল প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, তিনি একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য উদ্ভিদ এবং প্রাণী অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যে কথাটা বলতে চাই সেটা হলো কি, যে
সরাসরি এখনো বলি যে বিজ্ঞানী আমাদের সন্তান স্যার জগদীশ চন্দ্র বসু, উনি রেডিওটা আবিষ্কার করেছিলেন, কিন্তু উনি সাবমিট করার আগে মার্কনি সাবমিট করে ফেলেন, যার ওনারটাই আরো গ্রহণযোগ্য ছিল। সেটা থেকে রেডিও আসছে, যেটা থেকে আজকে আমরা ফোন টোন টেলিভিশন দেখতে পাই, সবকিছু রেডিওর মূলত বেতার থেকে আসছে। সেটা কিন্তু মূল উদ্যোক্তা ছিলেন এই স্যার জগদীশ চন্দ্র বসু। বাড়ি কোথায় জানো? ঢাকার বিক্রমপুরে। এখনো না বাড়ি আছে, এবং অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন এবং জমিদার বংশ ছিলেন। ঢাকার মুন্সিগঞ্জ বিক্রমপুর এই অঞ্চলটা কিন্তু দীর্ঘদিন 600 বছরের রাজধানী ছিল তৎকালীন সময়ের যারা ক্ষমতায় ছিলেন। বাংলার রাজধানী হিসেবে ছিল। পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, পুরো বাংলার শাসন হতো ওখান থেকে। তাই এরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং উনি অত্যন্ত জ্ঞানী। ওখানে আমি গেছি, ওখানে বেশ কিছু শতবর্ষের 150-200 বছরের স্কুল আছে, ওখানে লেখাপড়া হতো, তারা কিন্তু পড়াশোনা করতেন। তো আমরা প্লাস্টিক সম্বন্ধে জানলাম যে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো এরপরে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলনি, মানে না বলনি নয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের কথা বললে তার আগে একটু আলোচনা করে নিতে হয়। কি বিষয়ে আলোচনা করে নিতে হয়? সেটা হলো আমরা আলোচনা করতে পারি কি নিয়ে? প্রোটোপ্লাজম নিয়ে। প্রোটোপ্লাজমটা হচ্ছে, আবার বলি, জেলির মতো বা কোলগেট জেল বা এই কি বলে যে আমাদের পেস্ট আরেকটা আছে না, ক্লোজআপ, এরকম জেল টুথপেস্ট গুলোর মধ্যে যেখানে দানা দানা দেখা যায় একদম বাইরে থেকে, ওগুলোকে অঙ্গাণু বলা যেতে পারে। একটা উদাহরণ আছে, কিন্তু একটা পেস্টের মতো থাকে, নরম আঠালো একদম। হ্যাঁ, এখন তো আমাদের পেপসোডেন্ট পেস্ট না, পেস্টের মতোই নরম থাকে। ওটা একটা স্বচ্ছ ঝিল্লির মতো থাকে না, আর ওটা একটা স্বচ্ছ থাকে, ঠিক আছে, একদমই স্বচ্ছ থাকে। এই প্লাস্টিক মানে প্রোটোপ্লাজমের মধ্যেই কি থাকে, মানে কোষের অঙ্গাণুগুলো থাকে। কোষের অঙ্গাণুগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াসের বাইরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, রাইবোজোম, এগুলো সব থাকে। কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? নিউক্লিওলাস। এই যে কালো একদম উজ্জ্বল যে বর্ণটা দেখা যাচ্ছে, নিউক্লিওলাস, ক্রোমোজোম থাকে। হ্যাঁ, কিন্তু এর ভিতরে যে আঠালো পদার্থটা, ক্রোমোজোমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যে আঠালো যে পদার্থটা, সেটা ওই প্রোটোপ্লাজমই, কিন্তু এর ভিতরে আসছে বলে একটা আলাদা নাম হয়ে গেছে। সেই নামটা কি? সেই নামটা নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াস কোথায় থাকে? আমরা কেমিস্ট্রিতেও পড়ছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র কেন্দ্র কেন্দ্র, অর্থাৎ নিউক্লিয়াসের কোষের ভূমিকা অতুলনীয়, অর্থাৎ এর ভূমিকা বলে শেষ করা যাবে না। তাই এটা সম্বন্ধে আমাদের আলাদা চ্যাপ্টারে আমরা পড়বো, এবং নিউক্লিয়াসকে আলাদা পার্ট করে করে আমরা শিখবো। এবং নিউক্লিয়াস থেকেই কিন্তু জন্ম হয়, অর্থাৎ প্রজনন তৈরি হয়। ওই যে বিজ্ঞানীর কথা বলছিলাম, কি জোহান গিলার মেন্ডেল, উনি সর্ষে ফুলের উপর ভিত্তি করে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের সংমিশ্রণ ঘটিয়ে উনি তৈরি করেছিলেন প্রজনন বিদ্যা। আজকে আমরা যে বিভিন্ন রকমের সব শাক সবজি, ফলমূল ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মায়, এবং আগে শীতের সবজি শুধু শীতেই পাওয়া যেত, এখন 12 মাস পাওয়া যায়। এগুলো আসলে এই প্রজনন, এগুলো কিন্তু খারাপ না। এগুলো তখনই খারাপ হয় যখন এগুলোতে আমরা কি করি, আমরা বিষ বা অন্যান্য জিনিস প্রয়োগ করি, তখন খারাপ হয়। কিন্তু হাইব্রিড জিনিস স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো, খারাপ না। পৃথিবীর সব দেশে এগুলো চলে। আমরা যে উন্নত দেশ, যারা খুবই স্বাস্থ্য সচেতন, তাদের দেশে এগুলো প্রচুর, মানে বলতে গেলে এগুলোই চলে। যেমন ব্রয়লার মুরগি, এটা তাদের মুরগি, এটা এদের দেশি বলতে কিছু নেই, কিন্তু তাদের এগুলোকে খাবার দাবার, যত্ন, লালন পালন সুন্দরভাবে করা হয়, কোন রকমই অস্বাস্থ্যকর করা হয় না।
আমাদের দেশগুলোতে সাধারণত নিজেদের যত্ন নিতে গিয়ে হয়তো ওই কাজগুলো ঠিক মতো করা হয় না। ঠিক আছে, তো আমরা এখন নিউক্লিয়াস বা নিউক্লিয়াস কেন্দ্রিক সম্বন্ধে সামান্য কিছু ধারণা নেব। যে নিউক্লিয়াস জীবকোষের প্রোটোপ্লাজমে এই নিউক্লিয়াসটা থাকে। এই নিউক্লিয়ারের চারপাশে যে আবরণীটা থাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এরপর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম অর্থাৎ যে প্রোটোপ্লাজমটা থাকে আর নিউক্লিয়াস থাকে। আরো একটা জিনিস এখানে ABCD দিতে পারতাম, সেটা হচ্ছে কি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম গুলো কি বলা হয় জিন। এখান থেকে এই যে মানুষ মারা গেলে তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক, আমার সাথে আমার সন্তানের যে সম্পর্ক, সে আমার সন্তান কিনা, আমার একটা ডিএনএ এবং তার একটা ডিএনএ টেস্ট করলেই কিন্তু এটা পাওয়া যায়। এটা কোন জায়গা থেকে? ডিএনএটা আসলে যে জিন ক্রোমোজোম থেকে। এই ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। পড়ার কিন্তু শুরুতেই আমি কিন্তু এই কথাটা বলছিলাম। তাহলে আমরা কি কি বিষয় আজকে এখানে পড়াশোনা করলাম সেই বিষয়গুলো আমাদের জানা দরকার, যে আমরা কি বিষয় নিয়ে আলাপ করলাম আজকে। আমরা যে বিষয় নিয়ে আলাপ করছি সেটা আমাদের জানা একান্তই জরুরি। জীববিজ্ঞানের আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? আমরা জীববিজ্ঞানের একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হলো যে কোষ অর্থাৎ জীবের। জীব বলতে কি বোঝায়? জীব বলতে বোঝায় যে উদ্ভিদ এবং প্রাণী দুটোকে যার জীবন আছে সেই হচ্ছে জীব। এই জীবের আবার প্রকারভেদ আছে, দুই প্রকার, একটা প্রাণী একটা উদ্ভিদ। এই প্রাণী আর উদ্ভিদ তো বড়। আমি বড় না? বাঘ একটা প্রাণী, হিংস্র প্রাণী, বড় না? মাছও প্রাণী, মশা ছোট প্রাণী। এছাড়া অণুজীব আছে, কিন্তু উদ্ভিদ তো বড়। লতা জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় বৃক্ষ, বড় বড় গাছ, শতবর্ষের গাছ আমরা দেখতে পাই, সেগুলো আছে না বড়? আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি, তবে সেগুলোর কোন বিষয় নিয়ে আলোচনা করছি? সেগুলোর কোষ নিয়ে, অর্থাৎ কিভাবে সেটা গঠিত হয়েছে উদ্ভিদ এবং প্রাণী। সেই কোষ যা খালি চোখে দেখা যায় না, পরীক্ষাগারে, অর্থাৎ কোথায়? পরীক্ষাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা পর্যবেক্ষণ করে করে আমরা এটা দেখতে পাবো। সেখানে আমরা দেখেছি কি, আমরা সেখান থেকে আমরা করার চেষ্টা করেছি যে কোষের সৃষ্টি, অর্থাৎ প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয় এবং সেই সম্বন্ধে যে একটা ধারণা ছিল আরএনএ, ওই যে বললাম ডিএনএ আরএনএ কথা, যে ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত প্রথম কোষ সম্বন্ধে যে ধারণাটা, সেটা আমরা একটু রিভিউ করে চলে যাচ্ছি, যে সেটা আমরা জানলাম। তারপরে আমরা জানছি যে কোষ কাকে বলে। তা বিভিন্ন বিজ্ঞানীরা যে কোষ সম্বন্ধে যে ধারণা দিয়েছেন সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। ঠিক আছে, তো এটা জানলাম। তারপরে আমরা জানছি যে কোষের প্রকার কত প্রকার, কি কি, সেটা আমরা জানার চেষ্টা করেছি। তারপর থেকে আমরা জানছি কি যে কোষের যে কত প্রকার, একটা হচ্ছে কি বেদে কোষের, প্রথমটা আমরা কোষ কত প্রকার শিখেছি কি বেদে, যে কোষের শরীরবৃত্তীয় অবস্থান থেকে। কিন্তু কোষের নিউক্লিয়াসের গঠন থেকে কোষ আবার আরো দুই প্রকার, হ্যাঁ, সেটা এখানে দেওয়া হয়েছে। তারপরে সেই কোষকে আবার কি, প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো সেখান থেকে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এখানে আমরা একটা সবুজ গাছ দিতে পেরেছি, সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, সেখান থেকে আমরা চিত্র দেখলাম কিসের? উদ্ভিদ কোষের। হ্যাঁ, এখানে যে চিত্রটা, এটা কার? উদ্ভিদ কোষের চিত্র। এই চিত্রটা কার? প্রাণী কোষের। তারপরে আমরা জানতেছি যে কোষ বিভাজনের একটা চিত্র দিয়ে গেলাম, যে এই কোষটা এরকম হয়, ও এই যে জীবটা ক্রোমোজোমটা এরকম দুইটা পার্ট হয়ে যায়,
তারপর আরেকটু ফুলে ফুলে বেড়ে ওঠে, তারপর আলাদা হয়ে যায়, তারপর পূর্ণাঙ্গ লাভ করে দুইটা আলাদা কোষে পরিণত হয়। এখানেও কিন্তু কোষ একটা আছে জড়িত, এরপর এখানে গিয়ে কিন্তু আলাদা হয়ে গেছে। এটা কোষ বিভাজন, এটা এক বড় প্রক্রিয়া। মাইটোসিস, মিয়োসিস, অ্যামাইটোসিস সেই সম্বন্ধে আমরা জানবো, বুঝবো, শিখবো। কোষের বৈশিষ্ট্য সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দিলাম। এরপর সাধারণ কোষের বৈশিষ্ট্য কি সেটা সম্বন্ধে এখানে আমরা জানলাম। ঠিক আছে, কি জানলাম? তো সেটা সম্বন্ধে সাধারণ কোষের বৈশিষ্ট্য সম্বন্ধে তো আমাদের জানা দরকার, নাকি দরকার আছে? সেটা জানার জন্য আমরা এখানে কি করছি, যে সাধারণ কোষের বৈশিষ্ট্য সম্বন্ধে জানার চেষ্টা করেছি। এখান থেকে, কোন জায়গা থেকে? এখান থেকে। তাহলে এটা থেকে জানার পরে আমরা কোথায় কি করেছি, আমাদের এরপরের কাজ ছিল যে আমরা কোষ প্রাচীরটা একটু বড় করে দেখার ব্যাপারটা ছিল। হ্যাঁ, সেটা আমরা বড় করে এখানে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করছি এখানে। ঠিক আছে, তারপর আমরা প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে জেনেছি এবং আমরা মাইটোকন্ড্রিয়ার ছবি দেখেছি। তারপরে আমরা কি করেছি, প্লাস্টিকের ছবি দেখেছি। তারপর প্লাস্টিকের কয় প্রকার, 3 প্রকার প্লাস্টিক সম্বন্ধে আমরা জেনেছি এবং প্লাস্টিকের আবিষ্কার সম্বন্ধে জেনেছি। ঠিক আছে, লিকুইড প্লাস্টিক। এরপর আমরা নিউক্লিয়াস সম্বন্ধে একটা চিত্র এবং আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে আমরা কি করেছি, এখানে আমরা নিউক্লিয়াসের ঠিক ছোট্ট একটু ধারণা দিয়েছি। ক্লিয়ার? তো আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করতে পেরেছো। নিশ্চয়ই লেখাটা তোমাদের ভালো লাগতেছে, কি লাগতেছে না? এটা হচ্ছে কি, তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা এতক্ষণ কষ্ট করে এটা শুনেছো। ঠিক আছে, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।